প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। থাম্বনেইলে যেই ভদ্রলোকের ছবি দেখতে পেলেন এইমাত্র সবাই, তার নাম শাহিন আলম। সিম্বল অফ অনেস্টি, ইন্টেগ্রিটি, ট্রুথফুলনেস অ্যান্ড ইনোসেন্স। আগাগোড়া একজন ইনোসেন্ট মানুষ বলে মনে হতে পারে তার চেহারা দেখলে। সুন্দর চেহারা, মাশাল্লাহ। শাহিন আলম, এর বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। বিয়ে করেছেন মাশাল্লাহ গোপালগঞ্জের কাশিয়ানী ইউনিয়নে সদরে। তিনি একজন সাব রেজিস্ট্রার। খুব ভালো চাকরি, লোভনীয়, আকর্ষণীয়, কাঙ্ক্ষিত, হাজার হাজার তরুণ তরুণীর কাঙ্ক্ষিত একটি পোস্ট, সাব রেজিস্ট্রার। তো তিনি সর্বসাকল্যে বেতন পান 38,000 টাকা। 2015 হিসেবে নবম গ্রেডের এই চাকরিটি তিনি হাতে পান 38,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড, বাংলাদেশি টাকায় 38,000 টাকা। তো 38,000 টাকায় আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে টিকে থাকা মুশকিল। এটি চিন্তা করে আপনাদের কারো কারো খারাপও লাগতে পারে তার জন্য, যে 38,000 টাকায় তিনি কিভাবে পরিবার ম্যানেজ করছেন। না, দুশ্চিন্তা করবেন না, তিনি ভালোভাবেই ম্যানেজ করছেন। কিভাবে, সে আলোচনায় আসছি। আর তার সম্পর্কে যেসব তথ্য আমি আপনাদের দিতে যাচ্ছি সেগুলো মনে রাখা কারো পক্ষে সম্ভব না। চাইলে আপনারা নোট নিতে পারেন, একটি ডায়েরি এবং কলম বা পেন্সিল হাতের কাছে রাখতে পারেন নোট নেবার জন্য, দরকার হতে পারে। কারণ যেসব ভাইটাল ইনফরমেশন আমি দেব সেগুলো সব মনে রাখা সম্ভব নয়। আর তিনি মাশাল্লাহ এতটাই কাবিল এবং কামেল শ্রেণীর লোক যে তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে হতে পারে গবেষণা, কেউ লিখতে পারে তার পারফরমেন্সের উপর থিসিস কিংবা ডিসার্টেশন, কেউ অর্জন করতে পারে পিএইচডি ডিগ্রি তার উপর গবেষণা করে, শাহিন আলমের উপর গবেষণা করে। এতটাই বর্ণাঢ্য তার কর্মজীবন। তো শুরু করছি, তার সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব এবং সম্ভব হলে গরম এক কাপ অন্তত চা নিয়ে বসবেন, তাতে শুনতে ভালো লাগবে, বোর্ড ফিল করবেন না। এমনিতে বোর্ড ফিল করবার কথা না, কারণ যেসব তথ্য আমি আপনাদের দেব সেগুলো বেশ নড়ে চড়ে বসবার মতো তথ্য। তো জনাব শাহিন আলম, যেটি বলছিলাম যে ফরিদপুরের আলফাডাঙ্গার ছেলে, খুব ভালো ছেলে নিঃসন্দেহে, চেহারাতেও বোঝা যাচ্ছে, সিম্বল অফ ইনোসেন্স। শাহিন আলম একজন সাব রেজিস্ট্রার। কর্মজীবনে যেখানে গেছেন সেখানেই বিতর্ক সৃষ্টি করেছেন। জাল দলিল ও বেনামি দলিল প্রদানে ঘুষ নিয়ে একাধিকবার শিরোনাম হয়েছেন। কাগজপত্র ছাড়া ভুয়া দলিল সৃজন করে দুদকের মামলায়ও ফেঁসেছেন। গত 10 বছরের নামে বেনামে শত কোটি টাকার মালিক হয়েছেন, শত কোটি টাকার মালিক হয়েছেন। সো ঘাবড়াবার কিছু নেই, 38,000 টাকা বেতন নিয়ে আমাদের ভাবতে হবে না। ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জে স্ত্রী, মা ও ভাই ও শাশুড়ির নামে অন্তত 50 বিঘার উপরে জমি কিনেছেন। অল্প সময়ে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, মাছের ঘের, গরুর খামার, হোটেল, দোকান, শোরুম সহ বিপুল সম্পদ গড়েছেন। তবে সম্পদ অর্জনে চাকরি ছাড়া শাহিন আলমের বৈধ কোনো উৎস নেই। মানব জমিনের হাতে আসা কাগজপত্রে দেখা গেছে শাহিন আলম ঢাকার তেজগাঁওয়ে 2টি 10তলা বাড়ি করেছেন। আই রিপিট, ঢাকার তেজগাঁয়ে মাত্র 2টো 10তলা বাড়ি করেছেন। বকশীবাজার ও কামরাঙ্গীর চরে 2টি বাড়ি ও 2টি ফ্ল্যাট কিনেছেন। পরিবার নিয়ে বসবাস করেন মোহাম্মদপুর চান মিয়া হাউজিংয়ের নিজের নামে কেনা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে। এছাড়া সাভার, বাড্ডা, মেরাদিয়া, ফতুল্লা, রূপগঞ্জ, কেরানীগঞ্জ ও বছিলায় জমি রয়েছে শাহিন আলমের। যশোরের ঝিকরগাছা সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে শাহিন আলম প্রতি রোববার সকালে ঢাকা থেকে বিমানযোগে যশোর যান, পরে সেখান থেকে ঝিকরগাছা সাব রেজিস্ট্রার অফিসে পৌঁছান। 5 দিন ডিউটি শেষে বৃহস্পতিবার বিকেলে অফিস শেষ করে আবার বিমানে করে ঢাকায় ফেরেন। সাব রেজিস্ট্রার অফিসের এক কর্মচারী বলেন, সপ্তাহ শেষে শাহিন আলম ঢাকায় ফেরার সময় ফ্লাইটে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ফেরেন।
পরে এয়ারপোর্ট থেকে তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার তাকে বহন করে মোহাম্মদপুরের বাসায় ফেরেন। শাহিন আলমের আয়কর নথি পর্যালোচনা করে দেখা গেছে তিনি 2023-24 অর্থ বছরে 3,84,228 টাকা আয়ের তথ্য দিয়েছেন। তবে এই আয় করে তিনি 2,35,228 টাকা ঋণ দেখিয়েছেন। এছাড়া বর্তমানে তিনি 50,38,792 টাকার স্থাবর অস্থাবর সম্পদের হিসেব দিয়েছেন, কিন্তু তিনি বেতন পান 38,000 টাকা। এতে তার আয় ব্যয় বিরাট পার্থক্য দেখা গেছে। অনুসন্ধানে জানা গেছে ঢাকার মোহাম্মদপুর ও ভাটারা এলাকার ডেভেলপার কোম্পানি ও ভূমি ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেন শাহিন আলম। তিনি সম্প্রতি তার শ্বশুরবাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামে 2 একর জমিতে মাছের ঘের তৈরি করে মাছ চাষ করছেন। মাত্র 2 একর জমি সেখানে। অনুসন্ধানে জানা গেছে গত এপ্রিলে ঝিকরগাছা 1 নম্বর ওয়ার্ডের 2 নম্বর কলোনির ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধিগ্রহণকৃত সম্পত্তি ঝিকরগাছা শ্রমজীবী সমবায় সমিতির মালিকানা দেখিয়ে ঝিকরগাছা সাব রেজিস্ট্রি অফিসে জাল দলিল রেজিস্ট্রেশন হয়। পূর্বের সাব রেজিস্ট্রার এই জমির দলিল রেজিস্ট্রি ফেরত দিলেও শাহিন আলম যোগদান করেন প্রতারণার মাধ্যমে দলিলটি রেজিস্ট্রি সম্পন্ন করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নামে বেনামে যত সম্পদ সাব রেজিস্ট্রার শাহিন আলম তার ছোট ভাই ইকবাল হোসেনের নামে বিপুল পরিমাণ সম্পদ কেনেন। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গালিয়া মৌজায় BS 1584 নম্বর খতিয়ানের 1697 নম্বর দাগে 12%, 1710 নম্বর দাগে 9%, 1690 নম্বর দাগে 22.5%। এছাড়া মা ফরিদা ইয়াসমিনের নামেও জমি কেনেন। এর মধ্যে ঢাকা তেজগাঁও বড় বেড়াইত 9 নম্বর মৌজায় 9652 নম্বর খতিয়ানের 503 নম্বর দাগে 5% ও 505 নম্বর দাগে 3.25%, যেখানে 2টি বাড়ি নির্মাণ করা হয়। এছাড়া লালবাগ থানার কামরাঙ্গি চর কামরাঙ্গি 3 নম্বর মৌজায় 25,391 খতিয়ানে 1738 নম্বর দাগে 4.25%, লালবাগ শিবপুর 9 নম্বর মৌজায় 11,597 নম্বর খতিয়ানের 21 নম্বর দাগে 1.011% জমি কেনেন শাহিন আলম, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকার উপরে। 2015 সাল থেকে শাহিন আলম তার স্ত্রী শারমিন সুলতানের নামে জমি কেনা শুরু করেন। এর মধ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশা মৌজায় 837 নম্বর খতিয়ানের 11 নম্বর দাগে 21%, বাকাইলনগর কান্দা মৌজা 1147 নম্বর খতিয়ানের 204 নম্বর দাগে 11%। আচ্ছা, তো এই লিস্ট বিশাল। আমি নিজেও টায়ার্ড হয়ে যাব, আপনাদের আর টায়ার্ড করতে চাই না। বিশাল বিশাল। তো উপরে আমরা জানতে পেরেছিলাম যে শত শত কোটি টাকার মালিক তিনি হয়েছেন, শত শত কোটি টাকা। এবং তার যে বাদশাহী জীবন, মাশাল্লাহ। প্রতি রোববারের সকালে ঢাকা থেকে বিমানে চলে যান যশোরে, সেখান থেকে ঝিকরগাছা সাব রেজিস্ট্রি অফিসে পৌঁছন, 5 দিন কষ্ট করে ডিউটি করেন, বৃহস্পতিবার রাতে আবার বিমানে ঢাকায় ব্যাক করেন। বিমানবন্দরে আগে থেকেই ব্যক্তিগত সৌফার ড্রিভেন কার তার জন্য অপেক্ষা করে, নিজস্ব ড্রাইভার চালিত। সেই কারে করে তার বস্তা ভর্তি টাকা সহ তাকে মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়। তো এইভাবে চলে তার জীবনযাত্রা। শাহিন আলম অত্যন্ত কামেল শ্রেণীর লোক, যেটি শুরুতেই বলছিলাম। আর চেহারা দেখলে বোঝা যায় কতটা ইনোসেন্ট তিনি, কতটা সুবোধ, কতটা সুশীল। তো এইটি কোনো নতুন ঘটনা না। বাংলাদেশে প্রতিটি সাব রেজিস্ট্রারের জীবনযাত্রা, আয়ের উৎস, বর্ণাঢ্য কর্মজীবন এরকমই হয়ে থাকে। 9ম গ্রেডের চাকরি এটি। তো গত 16 এপ্রিল 2025 দুদক খুব ঢাকঢোল পিটিয়ে 35টি সাব রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায়। সেখানে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে যাওয়া শুরু করে দুদকের অভিযানে। তারা সাহস পায়নি কার্যালয়ে থাকার। সবচাইতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বরিশাল সদরে। বরিশাল সদরের সাব রেজিস্ট্রার পালিয়ে যান, কার্যালয় থেকে উপস্থিত ছিলেন। যখনই জানতে পেরেছেন দুদক আসছে, তিনি পালিয়ে যান, তাকে পাওয়া যায়নি। তো এরকম অসংখ্য ঘটনার জন্ম দিয়েছে সাব রেজিস্ট্রার সাহেবরা বা সাহেবানরা।
লেডিরাও আজকাল এই পজিশনে আছেন অনেক জায়গায়। তো আমরা সেই বিষয়ে ফলো আপ তেমন কিছু জানি না। আমরা জানি যে দুদক অনেক সময় খুব তোড়জোড় করে অভিযান শুরু করে কোনো সংস্থার বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে। ফলো আপ কিন্তু আমরা জানি না। ফলো আপ হতে হতে সম্ভবত সরকার বদলে যায়। তাই দুদক তাৎক্ষণিকভাবে কিছু ক্রেডিট পেতে পারে, ক্রেডিট তারা পেয়ে যান দুদক কর্তৃপক্ষ। কারণ আমরা খুশি হয়ে যাই, মাশাআল্লাহ দুদক অভিযান চালাচ্ছে, এই বুঝি দুর্নীতি দূর হলো দেশ থেকে, এই বুঝি সাব রেজিস্ট্রি অফিসগুলো শুদ্ধ হলো। কিন্তু তারাও জানেন যে আমরা খুব শর্ট মেমোরি ধারণ করি বাংলাদেশের মানুষ। নতুন কিছু আবার যখন আসবে তখন আমরা আগের কথা ভুলে যাব, সাব রেজিস্ট্রি অফিসের অভিযানের কথা ভুলে যাব, এবং তারাও ভুলে যাবেন, তারা অন্য কাজে মনোযোগ দেবেন কিংবা কাজ করবেন না। 35টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়েছিল, চাঞ্চল্য সৃষ্টি করেছিল এটি, আমরা খুশি হয়েছিলাম, কিন্তু ফলো আপ জানি না। এখন আমরা যদি শুনি যে হ্যাঁ তদন্তের পর রিপোর্ট দিয়েছি, তদন্তের 6 মাস পর রিপোর্ট দিয়েছি, রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে, ভেবে দেখা হচ্ছে, সেই রিপোর্টের আলোকে আরেকটি রিপোর্ট তৈরি করবার কথা বলেছি, সেই রিপোর্টটি পাওয়া যাবে আগামী বছর নির্বাচনের পরে, ততক্ষণে সরকার বদলে যাবে। অর্থাৎ দুদকের আর কোনো কাজ থাকলো না এই বিষয়ে, একটি পর্যায়ে ফাইল বন্ধ হয়ে যাবে। এই দুদক আমাদেরই দুদক, আগের দুদক, যারা আগের সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের দুর্নীতির খোঁজখবর রাখতেন খুব বেশি, তাদের বিরুদ্ধে হামলা মামলা, তাদের সম্পত্তি, তাদের উপার্জন, তাদের সোর্স অফ ইনকামের খোঁজখবর রাখা, তারা আইন বহির্ভূত, জ্ঞাত উৎস বহির্ভূত সম্পদ অর্জন করলেন কিনা কেউ, সেই সব খোঁজখবর রাখা, এইসব কাজে অতি দক্ষ ছিল এই দুদক যারা আছে আমাদের। তো সেই দুদক কিন্তু এটি। তো আমরা আসলেই জানতে পারলাম না তাদের এই ফলো আপ কি আছে। হ্যাঁ, এখন কেউ হয়তো ভাবছেন যে সাব রেজিস্ট্রি অফিসে এত তোড়জোড় করে লাভ কি, আরও তো অফিস আছে, ওয়ান এট আ টাইম, একটি করে তো হতে পারত। সাব রেজিস্ট্রি অফিসগুলো যদি একটি বার্তা পেত যে না, বেশ কিছু সাব রেজিস্ট্রারকে হাত পেছনের দিকে চলে গিয়েছে, পিসমোড়া বান দেওয়া হয়েছে, যেটি বলা হয় গ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায়, পিসমোড়া বান যদি দেওয়া হতো 10-20 জন 50 জনকে, তাহলে বাকিরা বার্তা পেত যে সাব রেজিস্ট্রারদের হাত পেছনের দিকে নিয়ে বাধা হয়েছে, আমাদেরও ধরা হবে, পরবর্তী টার্গেট নিশ্চয়ই আমরা। বার্তা পাইনি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, প্রিয় প্রধান উপদেষ্টাকে বলছি, আপনি তো ব্যক্তি হিসেবে দুর্নীতিহীন, আপনি দুর্নীতি পরায়ণ নন, আপনার ব্যক্তিগত সম্পত্তি নেই বলতে গেলে। আপনি সব কিছু, আপনার উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে যত কোম্পানি আপনি তৈরি করেছেন, সব কিছু সোশ্যাল বিজনেসের আওতায় চলে গিয়েছে। সেখান থেকে যে উপার্জন হয়, প্রফিট হয়, সেই টাকা আবার রিইনভেস্টেড হয়, জানি আমরা এগুলো। আপনার গ্রামীণ ব্যাংক নিয়ে এত বিতর্ক, সেই গ্রামীণ ব্যাংক থেকে 1টি টাকা আপনার পকেটে ঢুকে না, অথচ রাজ্যের বিতর্ক ওইটি নিয়ে। সব টাকা আপনি গ্রামীণ ব্যাংকের খেয়ে ফেলেছেন, লোকের সব রক্ত চুষে ফেলেছেন। এই বদনামগুলো আপনাকে নিতে হয়েছে বছর পর বছর। তবে কেন আপনি ধরে চড়ে বসছেন না? তবে কেন দুর্নীতিবাজদের অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছেন না? ড্রাস্টিক মেজার তাদের বিরুদ্ধে কেন নিচ্ছেন না? কাকে মায়া করছেন আপনি? অ্যাট ইউর ওন কস্ট কেন করছেন আপনি এটি? আপনার হাতে যে কয়েক মাস সময় আছে, দেখিয়ে দিন। 1-11 স্টাইলে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন। আপনি শুরুটি করুন, আর আপনি শুরু করলে পরে যে ক্ষমতা আসবে তারা বাধ্য হবে। কারণ আমরা তখন আঙ্গুল তুলে দেখাতে পারবো যে অধ্যাপক ইউনূসের সরকার এটি করেছে, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। বাধ্য হবে তারা দুর্নীতির বিরুদ্ধে অভিযান জারি রাখতে। আপনি শুরু করুন প্রিয় অধ্যাপক। বদনাম নিয়ে আপনি যাবেন না। কাকে আপনি ছাড় দিচ্ছেন? কেন দিচ্ছেন? দয়া করে অ্যাকশনে যান। এখনই সময়, নাও অর নেভার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।